একদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার মেট্রোপলিটন আদালত। অন্যদিকে বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ভারতে ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন। সত্যি কি ওবায়দুল কাদেরের অবস্থা সংকটজনক? নির্বাচন ঠেকাতে নো ভোট নো ভোট ক্যাম্পেইন শুরু করেছে আওয়ামী লীগ। আর কি কি পরিকল্পনা করছে দলটি? ভারতের মাটিতে বসে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি মিটিং নিয়ে কি ভাবছে নয়াদিল্লি, এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আজ আমাদের সাথে ভারত থেকে যুক্ত হয়েছেন দেশটির সিনিয়র সাংবাদিক এবং ভারতের জনপ্রিয় অনলাইন পত্রিকা দা ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকার। দাদা, আপনাকে নমস্কার এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আপনি সময় দিয়েছেন এবং আপনার কাছ থেকে আমরা এই বিষয়ে বিশ্লেষণ শুনবো। 24-এর গণঅভ্যুত্থানের পর আপনি কিন্তু প্রথম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার নিয়েছিলেন। এরপর বাংলাদেশের মানুষ জানতে পারলেন যে ভারতে আছেন ওবায়দুল কাদের। বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে ওবায়দুল কাদের অবস্থা খুবই সংকটাপন্ন, কেউ কেউ আবার অন্যরকম মৃত্যু খবরও ছড়িয়ে দিয়েছে। বর্তমানে আসলে ওবায়দুল কাদের অবস্থা কেমন? কারণ আপনি তার খবর রাখেন, আপনার কাছ থেকে একবারে সুনির্দিষ্ট খবরটা পাওয়া সম্ভব। বাংলাদেশের দর্শকদের জন্য আপনার কাছে সেই ওবায়দুল কাদের অবস্থা জানতে চাইবো। ওবায়দুল কাদের অসুস্থ হয়েছিলেন, তো শারীরিকভাবে দুর্বল, ওনার ঠান্ডা লেগেছিল, খানিকটা শ্বাসকষ্ট হয়েছিল। তো চিকিৎসকরা ওনাকে বাড়িতেই উনি মানে ট্রিটমেন্ট নিচ্ছিলেন, খানিকটা সময় অক্সিজেনও নিয়েছেন বিভিন্ন সময়তে। তো তারপরে একটা পর্যায়ে চিকিৎসকরা বলেন যে একটু ধারাবাহিক চিকিৎসা দরকার, বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। উনি গতকাল বিকেলে ওনার বাড়িতে, মানে কলকাতায় যেখানে উনি থাকেন, সেই বাড়িতে উনি ফিরে গিয়েছেন এবং সংকট কিছু নেই, কারণ যে হাসপাতালে উনি ভর্তি হয়েছিলেন তারা ভগ্নাংশ শতাংশ যদি কোনো সংশয় থাকতো তাহলে তারা রিলিজ দেবে না। দুর্বলতা আছে, ওগুলো আমি বাংলাদেশ থেকে শুনছি, সেগুলি কিন্তু সঠিক নয়। ভেন্টিলেশনে আছে বা অমুক তমুক, এগুলো কোনোটাই কিন্তু সঠিক খবর নয়। স্বাভাবিক ঠান্ডার পরিবেশটা তো রয়েইছে কলকাতায়, আর কলকাতায় তো একটু দূষণের সমস্যা আছে, এটাও মানে ঢাকা কলকাতাকে অনেকটা মিলিয়ে দিয়েছে। ঢাকাতেও একই সমস্যা, আমি যা খবরপত্র পত্রিকায় দেখি। প্রতিদিন সকালবেলায় দেখবেন মোটামুটি দিল্লি, কলকাতা, ঢাকা, এই তিনটে শহরের পরিবেশ তো খুবই মানে আর কি, বায়ু দূষণ তো মারাত্মক আছে। তো সব মিলিয়ে ওনার একটু শ্বাসকষ্ট হয়েছিল, এই আর কি, অন্য কিছু নয়। একদম আপনার কাছ থেকে একদম মূল তথ্যটা পাওয়া গেল, আমরা বুঝতে পারলাম। আওয়ামী লীগের তো ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছিল, সেই নিয়ে আপনি একটি প্রতিবেদন করেছেন আপনার পত্রিকাতে। সেখানে বলা হয়েছে যে রবিবার রাতে কলকাতার আওয়ামী লীগের কর্মসমিতির বৈঠকে এই দীর্ঘ আলোচনা হয়েছে এবং সেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির সভাপতি শেখ হাসিনা। বৈঠকে দলের নেতৃত্ব বদল নিয়েও আলোচনা হয়েছে। তাহলে কি ওবায়দুল কাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে? সজীব ওয়াজেদ কিংবা সাইমা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ কি পেতে যাচ্ছেন? আসলে আপনি তো আওয়ামী লীগের অনেকের সাথে কথা বলেন, শেষ অবস্থান আসলে কি হতে পারে? না, কি হতে পারে এটা তো আমি বলতে পারবো না। রবিবার দিন যে আলোচনাটা হয়েছে সেটা একটুখানি আমি ব্যক্তিগতভাবে বলি। রবিবার সকালবেলা আমাদের একটা ভিডিও উঠেছিল, মানে তো আপলোড হয়েছিল, যেটা আমি করেছিলাম। সেখানে আমি আমার মতো করে, আমি যেহেতু রেগুলার বাংলাদেশ ভারতের খবরাখবর করি, বিশ্লেষণ করি, আমি কিন্তু ভারতেরও রাজনৈতিক নানান বিষয়ের ওপরে বিশ্লেষণ করি। তো আমি একটা বিশ্লেষণ করেছিলাম যে খালেদা জিয়ার মৃত্যু শেখ হাসিনার জন্য আর একটা সমস্যা বা চ্যালেঞ্জ এনেছে সামনে। সেটি হচ্ছে যে তারা দুজন তো রাজনীতি করেছেন সমসাময়িক সময়ে এবং একে অপরকে রাজনৈতিকভাবে এবং অত্যন্ত কুরুচিকর ব্যক্তিগত আক্রমণও করেছেন। কিন্তু এখন তো বিএনপির শীর্ষ নেতৃত্ব বদল হয়ে গেছে। এখন তো তারেক জিয়া মানে শীর্ষ নেতা, এবং যা মানে অনুমান মনে করা হচ্ছে যে ভোট হলে পরে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন। তো তখন কি তারেক জিয়াকে রাজনৈতিকভাবে আক্রমণ করাটা শেখ হাসিনার পক্ষে কতটা শোভনীয় হবে, এটাও একটা বিষয়। তার কারণ তারেক জিয়াও তো প্রায় তার পুত্র সম, কারণ সজীব ওয়াজেদ জয়ের বোধহয় 55-56 বছর বয়স, তারেক জিয়ার 60 বছর বয়স, তো হাসিনার 78।
তো স্বভাবতই এইটা একটা বিষয়, এই বিষয়টা নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম যে এইটা হচ্ছে হাই টাইম যে একটা আরো আরো কিছু, মানে শেখ হাসিনা রিপ্লেসমেন্ট নয়, মানে তারেক জিয়াকে মোকাবিলা করার জন্য। তার কারণ দেখুন, আহ, ওবায়দুল কাদেরও তো অসুস্থ, জেনারেল সেক্রেটারি তিনি পদে আছেন কিন্তু অসুস্থ। তো এই সমস্ত কারণে আমি বলেছিলাম যে এটা আওয়ামী লীগের এখন একটা ভাবনার বিষয়, এবং নেতৃত্ব ইয়ের জন্য কি বলে, নেতৃত্ব নেওয়ার জন্য ক্রাইসিসটা হচ্ছে কিন্তু যে কোনো নেতার সবচেয়ে বড় কর্তব্য এবং দায়িত্ব। মানে আপনি সুদিনে নেতৃত্ব এলেন, এটার থেকে আপনি দুর্দিনে দলকে নেতৃত্ব দিচ্ছেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এটা আমার ব্যক্তিগত অভিমত ছিল, কিন্তু আমি যেটা পরে শুনলাম যে রাত্রিবেলা যখন এই বৈঠকটি হয়, ভার্চুয়ালি বৈঠকটি হয়েছিল, সেখানে একজন সাংগঠনিক সম্পাদক, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে সুনির্দিষ্ট খবর আছে, কারণ আমি 3-4 জায়গা থেকে কনফার্ম করেই বিষয়টি বলছি। একজন সাংগঠনিক সম্পাদক তিনি এই প্রসঙ্গটি তোলেন যে তারেক জিয়া তো বা বিএনপির এখন মানে সুপ্রিমো, তো মানে আমাদেরও একটুখানি ওর সমবয়সী কাছাকাছি কোনো একজনকে সামনে আনা দরকার, যিনি রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন। তো এই প্রসঙ্গটি সেখানে আলোচনা হয়েছে, এবং এই বক্তব্যের সঙ্গে মানে অধিকাংশই দেখুন, মানে একটা বৈঠকে তো সবাই কথা বলে না, কিন্তু যারা বলেননি, আমি এরকম দুজনের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু এই মানে বক্তব্যটার সঙ্গে সহমত। তবে বৈঠকে একাধিক নেতা কিন্তু বলে যে এটা একটা সঠিক মানে আলোচনার বিষয়, সঠিক বিষয়, এটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা উচিত। তো এখানে যেটা হয় যে ওই সময়তে শেখ হাসিনা সংযুক্ত হননি, শেখ হাসিনা একটু পরে সংযুক্ত হয়েছেন, তো তাকে এটা কনভে করে দেওয়া হবে, এইরকমই আলোচনা ওখানে হয়েছে, যে তাকে এটা কনভে করে দেওয়া হবে, যে এরকম তারা মনে করছেন। আর শেখ হাসিনা সংযুক্ত হয়ে যেটা বলেছেন সেটি হচ্ছে যে উনি দিন 7-10-এর মধ্যে কিন্তু পরপর দুটি বৈঠক করেছেন। একটি বৈঠকে যেটা হয়েছে আলোচনা, যে সেটাও একটা ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল, সেখানে উনি বলেছিলেন যে দল যেন এই প্রচারটা করে যে আওয়ামী লীগ নির্বাচন বয়কট করছে না, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হোক। আওয়ামী লীগ নির্বাচনী বয়কটের রাস্তায় নেই, যেটা বিএনপি করেছে আওয়ামী লীগ জমানায়, বয়কট বা বিভিন্ন। তো আওয়ামী লীগ সেটা করতে চায় না, আওয়ামী লীগ নির্বাচনের পক্ষপাতী। তো এই খবরটাও কিন্তু হয়েছিল, আমি ওয়ালে আমার কাছে সেদিনই খবরটি এসেছিল রাত্রিবেলা, এবং আওয়ামী লীগের একজন আরেকজন মানে ওয়ার্কিং কি বলে সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন, তিনি ওয়ালকে একটা ইন্টারভিউতে এটা বলেও ছিলেন যে দলনেত্রী এরকম একটি বার্তা তাদেরকে মানে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে বলেছেন। তো তারপরে যেটা রবিবার মানে গত মানে 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 রবিবার গেল আর কি, সেই রবিবারে কিন্তু মিটিং এ উনি বলেন যে যেহেতু আর কোনো বোধহয় মানে সুযোগ নেই আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার, কারণ মনোনয়নপত্র পেশ শেষ হয়ে গেছে, সেগুলি স্কুটিনিও শেষ হয়ে গেছে, এই পর্যায়ে তো আর নির্বাচনে কোন রকম ওলটপালট হওয়ার কোনো সম্ভাবনা সাধারণভাবে থাকে না। তো স্বভাবতই উনি বলেছেন যে আমরা যেহেতু নেই, ফলে আমাদের ভোটারদের আমরা বলবো তারা যেন বুথে না যান, যেটাকে আওয়ামী লীগ বলছে যে নো ভোট নো ভোট, অর্থাৎ নৌকো যেখানে নেই সেখানে আমরা ভোটে নেই। তো এইটা হচ্ছে তাদের প্রচার। এবার এইটা তারা কতটা এনশিওর করতে পারবে, কারণ এটা তো একটা রাজনৈতিক বাস্তবতার বিষয় যে গ্রাউন্ড লেভেলে কি সিচুয়েশন আছে, কিন্তু আওয়ামী লীগ তার মানে সমর্থকদের ভোটারদের বলছে যে আপনারা ভোট দিতে যাবেন না, এটা তারা বলছে। আমার যেটা মনে হয় যে নির্বাচনটা ডিসক্রেডিটেড হয়ে যাবে, এটা আওয়ামী লীগ ধরে নিয়েছে, যদি তাদের ভোটাররা না যায় তাহলে এইটা নিয়ে মানে নির্বাচনী ফলাফলে যারাই জিতুক না কেন তাদের নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে, এবং খুব একটা গৌরবেরও হবে না, যেহেতু আওয়ামী লীগ অনেক বড় দল, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, তারা অনেক বেশি অপরাধ করেছে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, সেটাকে যদি ধরেই নেওয়া হয় যে তারা অনেক অপরাধ করেছে, কিন্তু আবার এট দ্য সেম টাইম এটাও ঠিক যে তারা বাংলাদেশের বৃহত্তম দল। তো আওয়ামী লীগ বোধহয় এই মুহূর্তে কৌশলগতভাবে এটাই চাইছে যে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হোক, তাহলে আগামী দিনে তাদের রাজনীতি করতে সুবিধা হবে, মানে সংসদে না থেকেও তাদের রাজনীতি করতে সুবিধা হবে। সম্ভবত এই কারণে উনি এরকম একটা ইনস্ট্রাকশন দিয়েছেন।
এটুকুই আমি শুনেছি এবং এই খবরটাই আমি করেছি। কিন্তু আমরা যে দেখলাম যে ওয়ার্কিং কমিটি মিটিং এর কথা বলা হচ্ছে, ভার্চুয়ালি হোক বা ওইখানে যারা যারা উপস্থিত থাকতে পারে। এই যে ভারতে বসে আওয়ামী লীগের কার্যক্রম চলছে, বাংলাদেশ সরকার বারবার এই বিষয়ে ভারত সরকারকে অনুরোধ করেছে যে শেখ হাসিনাকে চুপ থাকার বিষয় এবং সেখানে যেন কার্যক্রম না চলায়। এই যে আওয়ামী লীগের এই কার্যক্রম নিয়ে ভারত সরকারের আসলে কি ভাবছে বা সেই বিষয়ে কোনো ধারণা দিতে পারেন কিনা? আসলে ভারত সরকারের কি অনুমতি নিয়েই করতে হয়, এটা না নিজেরাই স্ব উদ্যোগে আওয়ামী লীগ এটা করতে পারে? না না, এটা নিয়ে ভারত সরকারের বক্তব্য ভারত সরকার ব্যাখ্যাও করেছে। প্রথমত হচ্ছে যে শেখ হাসিনা যে কথাগুলো বলছেন সেগুলো তো পাবলিক মিটিং নয়, এটা তো ঘরোয়া ওদের নিজস্ব মিটিং, অনলাইনে কানেক্টেড হয়ে তারা সংযুক্ত হচ্ছেন, সেটা তো কোনো অসুবিধে নেই, কারণ তিনি তো প্রকাশ্যে কোনো বক্তৃতা করছেন না। উনি ওনার দলকে নির্দেশ দিয়েছেন দলীয় স্তরে। আমি সেটা জানতে পেরেছি, তাই আমি খবর করেছি। এখানে তো আপনি আওয়ামী লীগের কোনো কেউ কিন্তু মানে এটা বলছেন না। আমি জানতে পেরেছি এবং এটাও ঠিক যে আওয়ামী লীগ এটা নিয়ে কোনো ডিনায়ালও দেয়নি যে তারা এরকম কিছু বলেনি বা কিছু। আমি তো শেখ হাসিনা বলেছেন বলেই লিখেছি, অনেকের সঙ্গে কনফার্ম করে লিখেছি, কারণ আমাকেও তো আমার সাংবাদিকতার দায়িত্ব এবং এটা মর্যাদা রক্ষা করার বিষয় আছে। তো এইটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে শেখ হাসিনা তো নিয়মিত দায় মুক্তি, এই যে জাস্ট 2 দিন আগে ওনার দায় মুক্তির 61তম পর্বটি ছিল, 61তম। তো সেখানে তো উনি যে করছেন, এটা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূসকে কিছু বলেছেন বলে মোহাম্মদ ইউনূস এটা দাবি করেছেন। সেটা হচ্ছে যে গত বছর এপ্রিল মাসে যখন ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়, সেখানে দ্বিপাক্ষিক একটা আলোচনা বাংলাদেশের অনুরোধে হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছিল। সেই বৈঠকে মোহাম্মদ ইউনূস পরে দাবি করেছেন যে তিনি ওই বৈঠকে নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, সেটা ভবিষ্যতে তার মানে আইনি প্রক্রিয়ায় যা হওয়ার হবে, কিন্তু তাকে আপনারা মুখ বন্ধ রাখতে বলুন। তো নরেন্দ্র মোদী নাকি এটাই উত্তর ওনাকে দিয়েছেন অ্যাকর্ডিং টু মোহাম্মদ ইউনূস, যে এটা শুনে নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতের সোশ্যাল মিডিয়াটা উন্মুক্ত, এটাতে সবাই তার নিজের কথা বলতে পারে, এটা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিষয়। ভারত সরকারের এই ব্যাপারে, ভারত সরকার কারো মুখ বন্ধ করে না। উনি ওনার কথা বলছেন, উনিও এখন ভারতে আছেন, ফলে উনি ভারতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন। ভারতের সোশ্যাল মিডিয়া ব্যবহারে এইরকম কোনো নীতি নেই যে কাউকে বলা যে আপনি সোশ্যাল মিডিয়া থাকবেন না, এটা ভারতের নয়। আর আমি যেটা জানি যে ওরা যে ডোমেইনটা ব্যবহার করে সেটা ইন্ডিয়ান ডোমেইন নয়, সেটা অন্য কোনো দেশের ডোমেইন। আমি সেটা কোন দেশের আমি বলতে পারবো না, এটা আমার নিজস্ব খবর। ডোমেইনটাও আলাদা, ফলে এখানে আপনি ভারত সরকারকে কিছু মানে আইনত বলার কোনো অবকাশ নেই। তবে একটা বিষয় আমি বলবো, আইন কানুনের প্রশ্নের বাইরেও ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি তার রাজনীতির কথা বলছেন, কেন তাকে অ্যালাউ করছে এটার ব্যাখ্যা বোধহয় একটু অন্য, সেটা কিন্তু আইনি নয়, সেটা কূটনৈতিক। সেটি হচ্ছে যে শেখ হাসিনা যেটা বলছেন, আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে ভারত সরকারের যে বক্তব্য, অর্থাৎ সন্ত্রাসবাদ বাড়ছে, জঙ্গি তৎপরতা বাড়ছে, ভারত বিরোধিতা বাড়ছে, সংখ্যালঘুরা বিপন্ন, এই যে এই ইস্যুগুলো নিয়ে শেখ হাসিনা কেন, যিনি বলবেন ভারত সরকার তার পাশে থাকবে, মানে এই বক্তব্য বলার জন্য তো ভারত সরকার তার মুখে লিকোপ্লাস দিতে পারে না। তার কারণ এগুলো তো ভারতেরও কথা, ভারতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলছেন, এইটাই শুধু ফারাক। কিন্তু এটা তো ভারত সরকারের বক্তব্য, আপনি এই বক্তব্য বলার জন্য তাকে আপনি কি করে বলবেন যে আপনি কথা বলবেন না? ভারত সরকার তো এই একই কথা বিশ্ব মঞ্চে বলছে যে বাংলাদেশ নিয়ে বিভিন্ন যে মানে সিক্রেট মিটিং গুলো হচ্ছে, যেগুলো প্রকাশ্যে আনা হচ্ছে না, কিন্তু আমরা জানতে পারছি যে আলোচনাগুলো হচ্ছে। বা এমনকি আপনাদের দেশের যে নিরাপত্তা উপদেষ্টা এসেছিলেন, তাকেও আমাদের নিরাপত্তা উপদেষ্টা যে বিষয়গুলি নিয়ে কনসার্ন ব্যক্ত করেছেন, সেগুলো কিন্তু এগুলোই যে কিছু পুরনো গোষ্ঠী, যেমন ধরা যাক আলফার একজন বড় নেতা এই মুহূর্তে বাংলাদেশে আছেন এবং এইটা নিয়ে ভারতীয় মিডিয়ায় খবর